ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ, কিন্তু মায়াপুরের সেই বরিশালপুরের গরুর হাটে আজ সূর্যের আলো যেন ম্লান। যে হাটে ঈদের আগে ঠাঁই হতো না মানুষের, যেখানে রাতভর চলে ক্রেতা বিক্রেতার হাক ডাক, যেখানে কোটি কোটি টাকার লেনদেন হতো নিমিষে, সেই হাট আজ প্রায় ফাঁকা। বিশাল মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে মাত্র দুটো গরু। তাদের চোখেও যেন প্রশ্ন, ক্রেতারা কোথায়, মানুষজন কোথায়। হাটের এক কোণে বসে আছেন ষাটোর্ধ্ব গোবিন্দ দাস। 3 পুরুষ ধরে এই হাটেই গরু বিক্রি করেন। তার বাবা দাদা কেউ কখনো এমন দৃশ্য দেখেননি। চোখ মুছতে মুছতে তিনি বলছেন, বাবা এ কি হলো, গরুগুলো কেউ কিনছে না, ব্যাংকের লোনের কিস্তি বাকি, খাবার কিনবো কি দিয়ে, গরুগুলোকে আর কতদিন খাওয়াবো। এদিকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন তরুণ। তাদের হাতে লাঠি নেই, চোখে রাগ নেই, বরং তাদের কণ্ঠে এক অদ্ভুত শান্ত তীক্ষ্ণ ব্যঙ্গ। একটি ট্রাক গরু নিয়ে আসতেই তারা থামালেন। চালককে জিজ্ঞেস করলেন, কেন নিজের মাকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছেন? বিক্রি করে আপনি টাকা কামাবেন, আর আইনের গ্যারাকলে আমরা জেলে যাব তা হবে না। মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান, সেবা করুন। এই দৃশ্য কোনো সিনেমার নয়, এটা আজকের পশ্চিমবঙ্গ। যে বাংলায় এতদিন গো রক্ষার নামে হুঙ্কার দেওয়া হয়েছে, যে বাংলায় গরুকে গোমাতা বলে পূজা করা হয়েছে, সেই বাংলাতেই আজ পাশা উল্টে গেছে। মুসলিম সমাজ এখন অবতীর্ণ হয়েছে এক অদ্ভুত ভূমিকায়, গোরক্ষকের ভূমিকায়। আর কট্টর হিন্দু খামারি ও ব্যবসায়ীরা এখন হাউমাউ করে কাঁদছেন, প্রার্থনা করছেন কোনো উপায়ে যেন মুসলিমরা গরু কেনেন, কোরবানি দেন। এই অদ্ভুত পরিস্থিতির নেপথ্যে রয়েছে একটিমাত্র সিদ্ধান্ত। গত 13 মে পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার হঠাৎ করে কার্যকর করে 1950 সালের একটি ঘুমন্ত আইন, পশ্চিমবঙ্গ গবাদি পশু জবাই নিয়ন্ত্রণ আইন। আইনটি কি বলে? 14 বছরের কম বয়সী কোনো সুস্থ গরু জবাই করা যাবে না, কোনো প্রকাশ্য স্থানে কোরবানি দেওয়া যাবে না, আর এই নিয়ম ভাঙলেই সোজা 6 মাসের জেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার যখন এই আইন কার্যকর করলো, তখন হয়তো তারা ভাবেনি যে এর ফল এমন হবে, বরং তাদের মনে ছিল এক রাজনৈতিক হিসাব, হিন্দু ভোট ব্যাংককে আরো শক্ত করে ধরে রাখা। কিন্তু ইতিহাস যেন তাদের উপর দিয়েই এক চরম প্রতিশোধ নিতে শুরু করেছে। আর এই আইন কার্যকরের অতি উৎসাহ যখন হিংসার এক চরম রূপ নিল, তখনই পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল। হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র প্রকাশ্য রাস্তায় গরুর জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট চেয়ে বসলেন। মুহূর্তে সেটা ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। মানুষের মধ্যে শুরু হলো তীব্র প্রতিক্রিয়া। আর ঠিক তখনই মুসলিম সমাজ নিল এক অভাবনীয় সিদ্ধান্ত। তারা অস্ত্র তুলল না, হুঙ্কার দিল না, বরং বেছে নিল নীরব মারাত্মক এক বয়কটকে। এই বয়কটের ফলাফল যা দাঁড়িয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সব পশুর হাট, সুনুক পাহাড়ি, মায়াপুর, বীরশিবপুর, বাঘ জেলা, যে হাটগুলোতে ঈদের আগে কোটি কোটি টাকা লেনদেন হতো, রাতভর ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে আকাশ বাতাস মুখরিত থাকত, সেখানে আজ শ্মশানের নিরাপত্তা। যে হাটে শত শত পশু আসত, সেখানে আজ গোটা হাটে হয়তো মাত্র দুটো গরু দাঁড়িয়ে আছে। মুসলিম ক্রেতারা হাটমুখী হচ্ছেন না। তারা বলছেন, যখন গরু কেনাই অপরাধ, যখন কোরবানি দিলেই জেল, তখন আমরা গরু কিনবো কেন? আমরা মুরগি কিনবো, খাসি কিনবো। গরু দিয়ে কোরবানি না দিলেও আমাদের ঈদ হবে। হাটের এক কোণে শুকনো মুখে দাঁড়িয়ে আছেন কয়েক প্রজন্ম ধরে দুগ্ধ ব্যবসার সঙ্গে যুক্ত থাকা হিন্দু খামারিরা। তাদের চোখে পানি, মুখে হতাশা। তারা বলছেন, এই গরুগুলো আমরা লালন পালন করেছি নিজের সন্তানের মতো, এখন এগুলো কেউ কিনছে না, কি করব আমরা? বাস্তব চিত্র যে কতটা ভয়াবহ তা খামারিদের মুখ থেকে শুনলে স্পষ্ট বোঝা যায়। বড় খামারিদের কোটি কোটি টাকার ব্যাংক ঋণ রয়েছে। গরু পালন, খাবার, ওষুধ, পরিচর্যা সব মিলিয়ে খরচের শেষ নেই। খামারিরা হিসাব করে বলছেন, একটি গরু 7-8 বছর দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন তাকে বয়স 14 না হওয়া পর্যন্ত বাঁচিয়ে রাখতে হলে একটি গরুর পেছনে 7.5 লাখ টাকা পর্যন্ত খরচ হবে। অনুৎপাদনশীল পশুকে খাইয়ে খামারিরা নিজে কি খাবেন? অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে এই বিপুল লোকসান আর ঋণের বোঝা টানতে না পেরে খামারিরা এখন আত্মহত্যার আশঙ্কা করছেন। তাদের একটাই আর্তনাদ, এই গরু যদি এখন বিক্রি না হয়, তবে তাদের পুরো পরিবারকে না খেয়ে মরতে হবে। মালদহের এক খামারি কাঁদো কাঁদো গলায় বললেন, সরকার কি চায় আমরা সবাই আত্মহত্যা করি? গরু বেচতে দেবে না, আবার গরু জবাইও করতে দেবে না, তাহলে উপায় কি? গরুগুলো রাস্তায় ছেড়ে দেব? এই সংকট ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একদিকে বিজেপি নেতা অবনী মণ্ডল স্বীকার করেছেন যে খামারিদের মধ্যে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে এবং দ্রুত কিছু একটা ভাবা দরকার। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ধর্মীয় ছাড়ের আবেদন জানিয়েছেন। তারা বলছেন, কোরবানি ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, এর উপর এই বিধিনিষেধ ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।
কিন্তু চমকপ্রদ বিষয় হলো খোদ মুসলিম নেটিজেনরাই এখন নওশাদ সিদ্দিকীর এই মধ্যস্থতার সমালোচনা করছেন। তারা বলছেন চিঠি দেওয়ার দরকার নেই, এটা চলতে দিন, আমরা আর গরু খাবো না, এবার ওদেরকে বুঝতে দিন গ্রামীণ অর্থনীতি কিভাবে চলে। এই বক্তব্যের পেছনে এক গভীর কৌশলগত বোধ কাজ করছে। মুসলিম সমাজ যেন বলতে চাইছে, এতদিন তোমরা গো রক্ষার নামে আমাদের উপর অত্যাচার করেছ, এখন আমরাই গরু ছেড়ে দিচ্ছি, এখন দেখো গরু বাঁচাতে গিয়ে তোমাদের অর্থনীতি কিভাবে তলানিতে ঠেকে। আইনি লড়াই কিন্তু থেমে নেই। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই এই আইনকে চ্যালেঞ্জ করে 5টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সিপিআইএমএল লিবারেশন নেতা মলয় তিওয়ারি এবং খামারিদের পক্ষে আইনজীবী শামীম আহমেদ আদালতে সাফ জানিয়েছেন, পর্যাপ্ত পশু চিকিৎসা পরিকাঠামো বা কসাইখানার সুবিধা ছাড়াই সরকার এই সেকেলে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এর ফলে শুধু মাংস ব্যবসায়ী নয়, পশু খাদ্য সরবরাহকারী, চামড়া শিল্প, পরিবহন শ্রমিক থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতির প্রতিটি স্তরে কোটি কোটি মানুষের রুটি রুজিতে টান পড়েছে। আইনজীবীরা আরও বলছেন, 1950 সালের এই আইনটি ছিল মূলত প্রতীকী। এতদিন এটি কখনো কঠোরভাবে প্রয়োগ করা হয়নি। এখন হঠাৎ করে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করেই এই আইন জারি করা হয়েছে, যা সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রের পরিপন্থী। আদালত এই মামলাগুলোর শুনানির জন্য গ্রহণ করলেও এখনও চূড়ান্ত রায় দেননি। ফলে অনিশ্চয়তার মধ্যেই দিন গুনছে গোটা রাজ্য। এই গরু সংকট শুধু বাস্তবের হাটেই সীমাবদ্ধ নেই, ডিজিটাল দুনিয়াতেও তা নিয়ে তোলপাড় চলছে। মাত্র একদিনে ইউটিউব ও ফেসবুকে এই সংক্রান্ত প্রতিবেদন প্রায় 40 লাখ মানুষ দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় মুসলিম ইনফ্লুয়েন্সাররা এবার ঈদুল আজহার আগে প্রকাশ্যে আবেদন জানাচ্ছেন, খবরদার কেউ এবার কোরবানি দিতে গরু কিনবেন না, বরং টাকাটা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেন। এই বার্তা ভাইরাল হয়ে গেছে মুহূর্তেই। হিন্দু খামারিরা বলছেন, এটা আমাদের সর্বনাশ করে দিচ্ছে। মুসলিমরা যদি সত্যি গরু কেনা বন্ধ করে দেয় তাহলে আমরা সবাই পথে বসবো। বিশ্লেষকরা আরও সতর্ক করছেন, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 27% মুসলিম। যদি এই বিশাল জনগোষ্ঠী সত্যিই গরুর মাংস খাওয়া বন্ধ বা কমিয়ে দেয়, তবে বিকল্প হিসেবে মুরগি, খাসি এবং মাছের চাহিদা আকাশচুম্বী হয়ে উঠবে। এর ফলে এসব পণ্যের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে। অর্থাৎ শুভেন্দু সরকারের এই চাল শেষ পর্যন্ত বুমেরাং হয়ে পুরো গ্রামীণ অর্থনীতিকে দেউলিয়া করে দিতে পারে। সন্ধ্যা নেমেছে কলকাতায়। নবান্নের মুখ্যমন্ত্রীর চেম্বারে আলো জ্বলছে এখনও। টেবিলে ছড়ানো আছে খামারিদের আরতি, ব্যবসায়ীদের চিঠি আর বাজার থেকে আসা সর্বশেষ প্রতিবেদন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেয়ারে বসে আছেন, তার মুখের অভিব্যক্তি কিছুই বলছে না। সামনে দাঁড়িয়ে থাকা এক শীর্ষ আমলা ফিসফিস করে বললেন, স্যার, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। মুসলিম বয়কটে গোটা পশু ব্যবসা ভেঙে পড়েছে। খামারিরা আত্মহত্যার কথা বলছে। দলের ভেতরেও অসন্তোষ বাড়ছে। কিছুক্ষণ নীরব থাকলেন মুখ্যমন্ত্রী, তারপর ধীরে ধীরে জানালার দিকে তাকিয়ে বললেন, আমি ভেবেছিলাম আইনটা করলে হিন্দু ভোট একদম পাকা হয়ে যাবে। কিন্তু কথাটা শেষ করলেন না তিনি, কারণ তিনি জানেন রাজনীতির অঙ্ক সবসময় কাগজ কলমে মেলে না। কখনো কখনো একটি ছোট ভুল গোটা সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে। এদিকে খবর আসছে, রাজ্যের একাধিক জায়গায় খামারিরা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন। পশুর হাটগুলোতে ক্রেতা শূন্যতা বাড়ছে, আর মুসলিম সমাজ তাদের বয়কটের আরও শক্ত করে অস্ত্র ধরেছে। প্রশ্নগুলো ভাসছে বাতাসে। মুখ্যমন্ত্রী কি পিছু হটবেন, আইন প্রত্যাহার করবেন, নাকি আরও কঠোর হবেন? আর মুসলিম সমাজের এই বয়কট কি শুধুই প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক চাল? নবান্নের ওই বন্ধ দরজার আড়ালে কি চলছে এখন? উত্তর মিলবে সময়ে, কিন্তু ততদিন বাংলার হাটগুলো হয়তো পুরোপুরি শ্মশান হয়ে যাবে। গবাদি পশুর সংকটে টানা তৃতীয় বছরের মতো এবারও ঈদুল আজহায় কোরবানি দিতে পারছেন না গাজার বাসিন্দারা। ঈদুল আজহা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই দিনে সামর্থ্যবান মুসলমানরা ঈদের নামাজের পর একটি ভেড়া, ছাগল, গরু বা উট কোরবানি করেন এবং সেই মাংস পরিবার, প্রতিবেশী ও অভাবীদের মধ্যে ভাগ করে দেন। যুদ্ধের আগে কোরবানির চাহিদা মেটাতে গাজায় প্রতি বছর ঈদের আগে 40,000 থেকে 60,000 ভেড়া ও বাছুর আমদানি করা হতো। কিন্তু টানা তৃতীয় বছরের মতো গাজার ফিলিস্তিনিরা এই উৎসবে অন্যতম প্রধান ঐতিহ্যটি পালন করতে পারবে না, কারণ ইসরায়েলের গণহত্যা ও অবরোধ এই উপত্যকাকে ধ্বংস করে চলেছে। নে, দুই বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট।
গাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলা এবং পণ্য ও কৃষি সরঞ্জাম চলাচলের উপর নিষেধাজ্ঞার কারণে গাজার 90%-এরও বেশি পশু সম্পদ খাত ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে গবাদি পশু উৎপাদন ব্যাপকভাবে কমেছে অথবা নেই বললেই চলে। ইসরায়েল এই উপত্যকায় জীবন্ত পশু প্রবেশও বন্ধ করে দিয়েছে। এর ফলে দাম হয়েছে আকাশচুম্বী। গাজার কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধের আগে এই উপত্যকায় ভেড়া ও ছাগলের সংখ্যা ছিল প্রায় 60,000, যা বর্তমানে কমে মাত্র 3,000-এ দাঁড়িয়েছে। বাছুর এবং গরু প্রায় পুরোপুরি উধাও হয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়ের মুখপাত্র রাফাত আজালিয়া MEE-কে বলেন, এখনো যে ভেড়া ও ছাগলগুলো বেঁচে আছে তার বেশিরভাগই যাযাবর পশুপালকদের কাছে রয়েছে এবং ঈদের মৌসুমে সেগুলো বিক্রির জন্য পাওয়া যাবে না। পানির কূপগুলো চালু করতে না পারার কারণে গবাদি পশুর সংকট আরও তীব্র হয়েছে, যার ফলে এই খাত পুনরুদ্ধারের কোনো বাস্তব উপায় নেই এবং পুনরুজ্জীবনের সম্ভাবনাও খুব কম। এই অভূতপূর্ব পরিস্থিতিতে হাজার হাজার পরিবার ঈদের কোরবানি দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে। গাজার অনেক ফিলিস্তিনির কাছে এই উৎসবটি প্রায় অচেনা হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান হয়তো তার জন্য দ্রুত ও বড় ধরনের রাজনৈতিক সাফল্য বয়ে আনবে, কিন্তু 3 মাস পেরোতেই সেই যুদ্ধ এখন উল্টো তার জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের জন্য ইরান যুদ্ধ এখন যেন খাল কেটে কুমির আনা পরিস্থিতিতে পরিণত হয়েছে। ইরানের উপর হামলার পর ট্রাম্প বারবার পূর্ণ বিজয় দাবি করলেও বাস্তব চিত্র এখনও অনেক জটিল, কারণ ইরান এখনও হরমুজ প্রণালীর উপর নিজেদের প্রভাব ধরে রেখেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস সরবরাহ হয়, ফলে ইরান চাইলে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের চাপ তৈরি করতে পারে। শুধু তাই নয়, পারমাণবিক কর্মসূচি নিয়েও বড় কোনো ছাড় দিতে রাজি হয়নি তেহরান। দেশটির বর্তমান ধর্মভিত্তিক সরকারও এখনও টিকে আছে শক্ত অবস্থানে, ফলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে বড় কৌশলগত সাফল্য হিসেবে দেখতে ট্রাম্পের সামনে তৈরি হয়েছে কঠিন চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি আরও জটিল হতে পারে যদি যুক্তরাষ্ট্র আবার নতুন করে হামলা চালায়, কারণ সেক্ষেত্রে ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে। এতে শুধু যুক্তরাষ্ট্র নয়, তার আরব মিত্ররাও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। সাবেক মার্কিন মধ্যপ্রাচ্য আলোচক অ্যারেন ডেভিড মিলার বলেন, শুরুতে এই যুদ্ধকে ট্রাম্পের জন্য সহজ ও দ্রুত সাফল্য হিসেবে মনে হলেও এখন তা দীর্ঘমেয়াদী কৌশলগত সমস্যায় রূপ নিয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন এমন এক অবস্থায় আছেন যেখানে সহজে কোনো সমঝোতায় যাওয়া তার জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ কোনো ছাড় দিলে তাকে দুর্বল নেতা হিসেবে দেখা হতে পারে। আবার কঠোর অবস্থান চালিয়ে গেলে সংঘাত আরও দীর্ঘ হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে এখনও আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি। কেউ কেউ মনে করছেন কূটনৈতিক আলোচনায় ইতিবাচক দিক গেলে ট্রাম্প হয়তো এমন কোনো সমাধান খুঁজে পেতে পারেন যা তাকে রাজনৈতিকভাবে কিছুটা স্বস্তি দেবে। এদিকে হোয়াইট হাউস দাবি করছে অপারেশন এপিক ফিউরি অভিযানে যুক্তরাষ্ট্র তাদের সব সামরিক লক্ষ্য পূরণ করেছে। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্টের সামনে এখনও সব ধরনের বিকল্প খোলা রয়েছে। বিপ্লব শেখ, NTV অনলাইন। কল্পনা করুন 2033 সাল, রাজবাড়ির পাংশায় পদ্মা নদীর বুকে দাঁড়িয়ে আছে 2.1 কিলোমিটার দীর্ঘ বিশাল একটি বাঁধ। লোহা, কনক্রিট আর 35,000 কোটি টাকার ঘাম দিয়ে গড়া 78টি স্লুইস গেট, রাষ্ট্রীয় উদ্বোধন, ফিতা কাটা বক্তৃতা। কিন্তু বাঁধের পেছনে জমে থাকা পানি দেখলে বুকটা ভারী হয়ে যাবে, কারণ উজান থেকে পানি আসছে না। ফারাক্কার বাঁধ এখনও বন্ধ, গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন হয়নি, শুষ্ক মৌসুমে পদ্মায় হাঁটু পানিও নেই, আর 35,000 কোটি টাকার সেই বিশাল ব্যারেজটি দাঁড়িয়ে আছে একটি শুকনো নদীর বুকে নিঃসজ্ঞ দানব হয়ে। এই দৃশ্যকল্পটা কি অতিরঞ্জিত? বিশেষজ্ঞরা বলছেন না, এটা ঘটার সবচেয়ে সম্ভাবনাময় পরিণতি যদি এখনই সতর্ক না হওয়া হয়। পদ্মা ব্যারেজের স্বপ্ন 60 বছরের পুরনো। বিএনপি আমলে 25 বছর আগে প্রথম উদ্যোগ। আওয়ামী লীগের ব-দ্বীপ পরিকল্পনা
2100-তেও উল্লেখ। বারবার একনিকে উঠেছে, পাশ হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় উঠেছে, পাশ হয়নি। অবশেষে গত 13 মে 2026 পাশ হলো। প্রকল্পের বিবরণ চমকপ্রদ। রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মার বুকে 2.1 কিলোমিটার দীর্ঘ মূল বাঁধ, সাথে 78টি রেগুলেটর গেট, 136 কিলোমিটার নদী পুনরুদ্ধার পরিকল্পনা, 133 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন। পুরো প্রকল্প পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি পদ্ধতিতে। কাজ শুরু এই বছরের জুলাই থেকে, শেষ 2033 সালের জুনে। সরকার বলছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, সাতক্ষীরা সহ 4টি বিভাগের 19টি জেলার 6.5 কোটি মানুষ উপকৃত হবে। দেশের 37% কৃষি জমির পানির সমস্যার সমাধান হবে। 5টি মৃত নদী পুনরুজ্জীবিত হবে। সুন্দরবনের লবণাক্ততা কমবে। শুনতে অসাধারণ, কিন্তু এই প্রকল্পের ভিত্তিতে আছে একটি মৌলিক প্রশ্ন, যে প্রশ্নের সৎ উত্তর না দিলে 35,000 কোটি টাকা সত্যিই জলে যেতে পারে। সেই প্রশ্নটি হলো, উপর থেকে পানি না আসলে নিচের বাঁধ দিয়ে কি হবে? 1975 সাল ভারত চালু করল ফারাক্কা ব্যারেজ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার দূরে। উদ্দেশ্য সরল, গঙ্গার পানি হুগলি নদীতে ঢেলে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা। পরিণতি ভয়াবহ। শুষ্ক মৌসুমে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাসে স্বাভাবিকভাবে পদ্মায় যে পানি আসত, তার বড় অংশ এখন হুগলিতে চলে যায়, বাংলাদেশে আসে না। 50 বছরের ক্ষতির হিসাব দেখুন। পদ্মায় পলি প্রবাহ কমেছে 20%। রাজশাহীতে ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে 125 ফুট নিচে। গড়াই, মধুমতি, কুমার, চন্দনা, বড়াল একে একে শুকিয়ে গেছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ হুমকিতে। সুন্দরবনের নদীতে লবণাক্ততা বেড়েছে, মিঠা পানির প্রবাহ কমেছে। এটা শুধু পরিবেশের ক্ষতি নয়, কোটি কোটি মানুষের জীবন জীবিকার ক্ষতি। কৃষক ফসল ফলাতে পারছেন না, জেলে মাছ পাচ্ছেন না, শহরে বিশুদ্ধ পানির সংকট। আর এখন প্রশ্ন হচ্ছে, এই মূল সমস্যা অর্থাৎ ফারাক্কায় আটকে যাওয়া পানির সমস্যার সমাধান না করে শুধু নিচে একটি ব্যারেজ বানালে কি লাভ হবে? এই মুহূর্তে বাংলাদেশের সামনে যে সংকটটা সবচেয়ে জরুরি, সেটা পদ্মা ব্যারেজ নয়, সেটা হলো এই বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির 30 বছরের মেয়াদ। 1996 সালে দশকের পর দশক আন্দোলনের পর মৌলানা ভাসানীর 1976 সালের ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ সহ বাংলাদেশ এই চুক্তিটি আদায় করেছিল। ভারতের প্রধানমন্ত্রী দেব গৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরে চুক্তিতে বলা হয়েছিল, শুষ্ক মৌসুমে নির্দিষ্ট ফর্মুলায় পানি ভাগ হবে। বাংলাদেশ ন্যূনতম 35,000 কিউসেক পানি পাবে। চুক্তি মোতাবেক পানি পুরোপুরি পাওয়া না গেলেও গত 30 বছরে একটি কাঠামো ছিল। এখন সেই কাঠামো উঠে যাচ্ছে। চুক্তি নবায়নের আলোচনা থমকে আছে। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনে আলোচনার টেবিলই গরম নেই। এবং চুক্তি শেষ হয়ে গেলে ভারত শুষ্ক মৌসুমে যেটুকু পানি এখন দিচ্ছে সেটুকুও দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না। ফলাফল কি হবে? যে পদ্মা এখন শীতকালে হাঁটু পানিতে নেমে আসে, সেই পদ্মা তখন সম্পূর্ণ মরে যেতে পারে। এই বাস্তবতায় দাঁড়িয়ে 35,000 কোটি টাকার ব্যারেজ বানানো মানে ঘরের ছাদ নষ্ট হয়ে গেছে, বৃষ্টির ভেতরে পড়ছে, আর আমরা ঘরের মেঝেতে সুন্দর টাইলস বসাচ্ছি। জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান এবং এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোতে লিখেছেন, এই প্রকল্প অপচয়মূলক ও ক্ষতিকর। প্রথম পরিণতি, উজানে নতুন বন্যা ও পাড় ভাঙন। ব্যারেজ দিয়ে পানির গতি আটকালে সেই পানিতে ভেসে আসা পলি ব্যারেজের পেছনে জমবে। ব্যারেজের সামনেও একই ঘটনা। পানির গতি কমলে পলির নিচে বসে নদীর তলদেশ উঁচু হতে থাকবে। ফলাফল, অল্প পানিতেই নদী উপচে বন্যা হবে। পাংশা থেকে রাজশাহী পর্যন্ত 145 কিলোমিটার এলাকায় বন্যা ও পাড় ভাঙন এখনের চেয়ে অনেক বেশি তীব্র হতে পারে। এই একই ঘটনা ফারাক্কায় হয়েছে। ফারাক্কার কারণে উজানে বিহারের পাটনা পর্যন্ত গঙ্গার তলদেশ 20 ফুট উঁচু হয়ে গেছে। বিহারে বন্যা এখন আগের চেয়ে অনেক বেশি, এতটাই বেশি যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে ফারাক্কা ভেঙে দেওয়ার দাবিতে আন্দোলন পর্যন্ত হয়েছিল। আমরা যদি পদ্মায় একই ধরনের বাঁধ দেই, একই ধরনের পরিণতি কি ঠেকানো যাবে? ব্যারেজ দিয়ে পানি দক্ষিণ পশ্চিমে টেনে নেওয়া হলে মধ্যাঞ্চল ও মেঘনা মোহনায় পানির প্রবাহ কমবে। মেঘনার মোহনা দিয়ে সমুদ্রের লবণাক্ততা আরও গভীরে ঢুকবে। আড়িয়াল খাঁ সহ বহু নদী শুকিয়ে যেতে পারে। আরও গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মূল নদীর ধারায় পদ্মা, যমুনা ও মেঘনার সংমিশ্রণে যে বিশাল প্রবাহ তৈরি হয়, সেটাই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম নৌপথের ভিত্তি। যমুনায় শুষ্ক মৌসুমে পানিই আসে না।
পদ্মার পানি যদি ব্যারেজে আটকে দক্ষিণ পশ্চিমে যায় তাহলে মেঘনা ছাড়া আর কিছুই থাকবে না। মধ্যাঞ্চলের ছোট ছোট নদীগুলো শুকিয়ে যাবে। এক জায়গায় সমস্যা কমাতে গিয়ে আরেক জায়গায় নতুন সংকট। তৃতীয় এবং সবচেয়ে ভয়াবহ পরিণতি, বাংলাদেশ তার কূটনৈতিক অস্ত্র হারাবে। এটাই সবচেয়ে বিপজ্জনক দিক। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হয়ে গেলে ভারত বলবে, তোমাদের দক্ষিণ পশ্চিমের পানির সমস্যা তো তোমরাই সমাধান করে নিয়েছ, তাহলে ফারাক্কা নিয়ে গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনার কি দরকার? মানে বাংলাদেশ যে কূটনৈতিক চাপ দিয়ে গঙ্গার ন্যায্য হিস্সা দাবি করে আসছে, সেই চাপের মূল ভিত্তিটাই দুর্বল হয়ে যাবে। অধ্যাপক নজরুল ইসলাম উল্লেখ করেছেন, ভারত এই ব্যারেজ প্রকল্পের ব্যাপারে অত্যন্ত উৎসাহী। এই তথ্যটি বাংলাদেশের জন্য একটি সতর্ক সংকেত। যে দেশ আপনার মূল সমস্যার সমাধান না করে একটি বিকল্প ব্যবস্থা নিয়ে উৎসাহী, সে দেশের উৎসাহ কার স্বার্থে? পরিবেশ সংগঠন বাপা ও বেন একটি সহজ উদাহরণ তুলে ধরেছে। রাজশাহীর চারঘাটে বড়াল নদীর মুখে 1984 সালে একটি স্লুইস গেট তৈরি করা হয়েছিল। সেই গেটের কারণে গঙ্গার পানি আটকে ছিল, বড়াল নদ মরে যাচ্ছিল 40 বছর ধরে। গত বছর সেই গেট আংশিকভাবে খুলে দেওয়া হলো এবং 40 বছর পর বড়ালে পানি ফিরে এলো। কোনো মেগা প্রকল্প নয়, কোনো হাজার কোটি টাকার ব্যারেজ নয়, শুধু একটি গেট খুলে দেওয়া। বাপা বলছে, বাংলাদেশের ভেতরে অনেক নদীর মুখে এরকম অপ্রয়োজনীয় বা পুরনো বাঁধ ও স্লুইস গেট আছে। সেগুলো সরিয়ে দিলে অনেক কম খরচে অনেক বেশি নদী বাঁচানো যাবে। অর্থাৎ 35,000 কোটি টাকা খরচ করার আগে বাংলাদেশের ভেতরের বাধাগুলো সরানোর চেষ্টা করা হয়েছে কি? আন্তর্জাতিক আইনে অভিন্ন নদীর পানি বন্টনে দুটি মূল নীতি আছে। প্রথমটি ইকুইটেবল ইউটিলাইজেশন বা ন্যায্য ব্যবহারের নীতি। একটি নদী যত দেশের মধ্য দিয়ে রয়েছে, প্রতিটি দেশের সেই পানিতে সমান অধিকার আছে। দ্বিতীয়টি নো হার্ম বা ক্ষতি না করার নীতি। উজানের দেশ এমন কিছু করতে পারবে না যার কারণে ভাটির দেশের ক্ষতি হয়। এই দুটি নীতি জাতিসংঘ 1997 সালে একটি আন্তর্জাতিক চুক্তিতে ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশনে লিপিবদ্ধ করেছে। সমস্যা হলো ভারত এই চুক্তিতে স্বাক্ষর করেনি। বিশেষজ্ঞরা বলছেন, এই নীতি দুটি এখন আন্তর্জাতিক প্রথাগত আইনের অংশ। স্বাক্ষর না করলেও মানার বাধ্যবাধকতা আছে, কিন্তু ভারত মানছে না। ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারত সুস্পষ্টভাবে নো হার্ম নীতি লঙ্ঘন করছে। শুধু ফারাক্কা নয়, বাংলাদেশে প্রবেশ করা 54টি নদীর বেশিরভাগের উজানে ভারত বাঁধ দিয়েছে। তিস্তায় 6টি জায়গায় বাঁধ দিয়ে পুরো পানি সরিয়ে নিচ্ছে। শীতকালে বাংলাদেশের তিস্তা মরুভূমি, বর্ষায় বন্যা। এই বাস্তবতায় বাংলাদেশের কূটনৈতিক চাপ বাড়ানোর দরকার ছিল। পদ্মা ব্যারেজ করে সেই চাপ কমানো হলে এটা বাংলাদেশের জন্য একটি কৌশলগত পরাজয়। বিশেষজ্ঞরা বলছেন না যে পদ্মা ব্যারেজ বানানো উচিত নয়, তারা বলছেন সঠিক ক্রমে কাজটা করা উচিত ছিল। সঠিক ক্রমটি হতো, প্রথমে যে কোনো মূল্যে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন করে ডিসেম্বরের আগেই পানির প্রবাহ নিশ্চিত করো। দ্বিতীয়ত, পাংশা থেকে রাজশাহী পর্যন্ত পদ্মার মূল অংশ খনন করো। দুই পাশে শক্ত বাঁধ দাও যাতে চুক্তি না হলেও বর্ষার পানি বেশি পরিমাণে ধরে রাখা যায়। তৃতীয়ত, নদীর ভেতরের অপ্রয়োজনীয় বাঁধ ও স্লুইস গেট সরিয়ে দাও। বড়ালের মতো অনেক নদী কম খরচে বাঁচবে। চতুর্থত, তারপর ব্যারেজ বানাও যাতে সেই নিশ্চিত হওয়া পানির সর্বোচ্চ ব্যবহার করা যায়। এখন ক্রমটা উল্টো হয়েছে। চুক্তি নেই, আলোচনা নেই, আর 35,000 কোটি টাকার ব্যারেজ মাঠে নামছে। পরিবেশ সংগঠন বাপা ও বেন বলছে, এত বড় প্রকল্পে পর্যাপ্ত সমীক্ষা ছাড়াই যাওয়াটা হঠকারিতা। এর পরিবেশগত প্রভাব মূল্যায়ন কোথায়? নদী বিশেষজ্ঞদের সাথে কি যথেষ্ট পরামর্শ হয়েছে? তাহলে কি 35,000 কোটি টাকা অপচয় হবে? উত্তরটি সরল নয়। দক্ষিণ পশ্চিমের কোটি মানুষের পানির সমস্যা বাস্তব। 5টি মৃত নদীর কান্না বাস্তব। সুন্দরবনের লবণাক্ততার বিপদ বাস্তব। এই সমস্যাগুলোর জন্য কিছু একটা করতে হবে, এটা সত্য। কিন্তু 35,000 কোটি টাকার ব্যারেজ যদি হয় এবং একই সময়ে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন না হয়, ফারাক্কার সমস্যার সমাধান না হয়, তাহলে এই বিশাল বিনিয়োগ তার পূর্ণ সুফল দেবে না। উপরন্তু ভারত এই ব্যারেজকে ব্যবহার করবে ফারাক্কা আলোচনা থেকে সরে যাওয়ার অজুহাত হিসেবে, এবং 30 বছরের কূটনৈতিক লড়াইয়ের ফলে পাওয়া সেই গঙ্গা পানি বন্টন চুক্তি, যেটা এবছর ডিসেম্বরেই শেষ হচ্ছে, সেটা নবায়নের সুযোগও হাতছাড়া হয়ে যেতে পারে। মওলানা ভাসানী 1976 সালে লং মার্চ করেছিলেন পদ্মার পানির জন্য। লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছিল। 20 বছর লড়াই করে 1996 সালে চুক্তি হয়েছিল। সেই চুক্তি এই বছর শেষ হচ্ছে এবং বাংলাদেশ এখন কূটনৈতিক টেবিলে জোর দেওয়ার বদলে 35,000 কোটি টাকার ব্যারেজের নকশা আঁকছে। ইতিহাস যদি কথা বলতে পারত, সে হয়তো জিজ্ঞেস করত আগে কোনটা জরুরি ছিল। সেই প্রশ্নের উত্তর এখনো ভাসছে বাতাসে, পদ্মার শুকনো বালুচরের ওপর দিয়ে। لبيك اللهم لبيك
আজ ৮ জিলহজ ২৫ মে সোমবার থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। তাবুর শহর নামে পরিচিত মিনা প্রান্তরে রাত যাপনের মাধ্যমে শুরু হয় ৫ দিনের এই ধর্মীয় কার্যক্রম। নিয়ম অনুযায়ী প্রথম দিন হাজিরা ইহরাম পরিধান করেন। পুরুষরা দুটি সাদা পোশাক এবং নারীরা শালীন পোশাক পরেন। অনেকে ৮ জিলহজের আগেই ইহরাম বাঁধেন। যারা বাংলাদেশ থেকে সরাসরি হজের জন্য মক্কায় যান তারা বিমানে ওঠার আগেই ইহরাম বেঁধে থাকেন। এদিন হাজিরা কাবা শরীফে আগমনী তাওয়াফ করেন। তাওয়াফের সময় মুসলমানরা ঘড়ির কাঁটার বিপরীতে পবিত্র কাবা শরীফ ৭ বার প্রদক্ষিণ করেন। এটি এক আল্লাহর উপাসনায় মুসলমানদের ঐক্যের প্রতীক। তারপর হাজিরা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে ৭ বার হেঁটে সাই সম্পন্ন করেন। অতঃপর মিনায় এসে হাজিরা ৮ জিলহজের জোহর, আসর, মাগরিব, এশা ও ৯ জিলহজের ফজর পড়েন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজ ফজর পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ জিলহজ মিনায় গমন করেছেন এবং সেখানে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজর নামাজ পড়েছেন। আরেক বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, সুন্নত হলো ইমাম জোহর, আসর, মাগরিব, এশা ও ফজর মিনায় পড়াবেন। এরপর মিনা থেকে আরাফায় রওনা করবেন। তাবুর শহর খ্যাত মিনায় হাজিদের রাত কাটানোর জন্য আলাদা তাঁবু রয়েছে। প্রত্যেক তাঁবুর আলাদা আলাদা নাম্বার রয়েছে। এখানে হাজিদের এজেন্সির পক্ষ থেকে খাবার পরিবেশন করা হয়। মিনায় অবস্থানের পুরোটা সময়ে হাজিরা নামাজ ছাড়াও তালবিয়া, জিকির ও কোরআন তিলাওয়াতে মশগুল থাকেন। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। ইরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেও বাইরে যখন তীব্র সমালোচনা চলছে, ঠিক তখনই এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে তার সরকার যে চুক্তিটি করতে যাচ্ছে তা হবে অত্যন্ত ভালো ও যথাযথ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের পরমাণু চুক্তির চেয়ে এটি বহুগুণ শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন। রোববার ২৪ মে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। পোস্টে বারাক ওবামার তীব্র সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, আমি যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি করি তবে তা হবে অত্যন্ত জুৎসই ও যথাযথ। এটি ওবামার করা চুক্তির মতো মোটেও হবে না, যে চুক্তির মাধ্যমে ইরানকে বিপুল পরিমাণ নগদ অর্থ দেওয়া হয়েছিল এবং তাদের পারমাণবিক অস্ত্র তৈরির পথ সম্পূর্ণ পরিষ্কার ও উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। চলমান কূটনৈতিক আলোচনার স্পর্শকাতরতা এবং গোপনীয়তা বজায় রাখার দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমাদের চুক্তিটি আগের চেয়ে সম্পূর্ণ উল্টো বা বিপরীত, কিন্তু এখনও কেউ এটি দেখেনি বা জানে না এর ভিতরে কি আছে। এমনকি এর সব শর্ত নিয়ে এখনও চূড়ান্ত আলোচনাও শেষ হয়নি। সুতরাং সেই সব পরাজিত ব্যক্তিদের কথায় কান দেবেন না, যারা নিজেরা কিছু না জেনেই কোনো বিষয়ে সমালোচনা করতে ভালোবাসে। পূর্বসূরিদের ব্যর্থতার দায় তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমার আগে যারা ক্ষমতায় ছিলেন এই সমস্যাটি বহু বছর আগেই তাদের সমাধান করা উচিত ছিল, কিন্তু তারা তা করেননি। তবে আমি তাদের মতো কোনো খারাপ বা দুর্বল চুক্তি করি না। ডোনাল্ড ট্রাম্পের এই আত্মপক্ষ সমর্থনকারী পোস্টটি এমন সময় এলো যখন মার্কিন রাজনীতির ভেতরে তার বিরোধী পক্ষ এই চুক্তি নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছে। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যে চুক্তিটি হতে যাচ্ছে সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে কোনো ধারা বা আলোচনার অন্তর্ভুক্ত নেই। আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, পারমাণবিক কর্মসূচিকে বাইরে রেখে ইরানের সাথে চুক্তি করলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। আর এই সমালোচনার জবাব দিতেই ট্রাম্প ট্রুথ সোশ্যালে বিরোধীদের হতাশাবাদী আখ্যা দিয়ে নিজের চুক্তির পক্ষেই সাফাই গাইলেন। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন। মে মাসের বিকেল, বাতাসে গরম, মাটিতে দিনের রোদের দাহ, দূরে কোথাও কালো মেঘ জমে আছে। এমন সময় সীমান্তের বাতাসে একটা আলাদা গন্ধ থাকে। যারা সীমান্তে থাকে তারা সেই গন্ধ চেনে। কখনো সেটা বৃষ্টির আগে আসে, কখনো ঝড়ের আগে, আর কখনো আসে উত্তেজনার আগে। দহগ্রামের মানুষ সেদিনও হয়তো তাদের সাধারণ দিনের কাজেই ছিল। কেউ বাজার থেকে ফিরছে, কেউ গরু নিয়ে যাচ্ছে, কেউ চায়ের দোকানে বসে কথা বলছে। কিন্তু ৩ বিঘা করিডোরের কাছে হঠাৎ দৃশ্য বদলে গেল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা সীমান্তের শূন্য
শূন্যরেখা লাগোয়া এলাকায় বাঁশের খুঁটি বসানোর চেষ্টা করছে। এমন খবর ছড়িয়ে পড়তেই দহগ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। স্থানীয়দের চোখে ধরা পড়ে তৎপরতা। বিজিবির টহল দল দ্রুত সেখানে পৌঁছে যায়। সীমান্তে কথার দাম অনেক। একটি ভুল শব্দ, একটি ভুল হাতের ইশারা, একটি ভুল পদক্ষেপ মুহূর্তেই পরিস্থিতি বদলে দিতে পারে। কিন্তু সেদিন বিজিবির অবস্থান ছিল স্পষ্ট। শূন্যরেখায় নিয়ম বহির্ভূত স্থাপনা চলবে না, কোনো একতরফা কাজ মেনে নেওয়া হবে না। বিএসএফ কাজ চালিয়ে যেতে চাইলে উত্তেজনা বাড়ে। তারপর বিজিবির কড়া আপত্তির মুখে শেষ পর্যন্ত খুঁটি স্থাপনের কাজ বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দহগ্রাম সীমান্তে বিএসএফ বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। পরে কাজ বন্ধ থাকে এবং এলাকায় টহল জোরদার করা হয়। সেদিন কোনো যুদ্ধ হয়নি, গুলির শব্দে আকাশ ফাটেনি, কিন্তু সীমান্তের মানুষ বুঝেছে একটি বার্তা গেছে, বাংলাদেশ আর চুপচাপ দাঁড়িয়ে থাকা দেশ নয়। 3 বিঘা করিডোর কোনো সাধারণ সড়ক নয়, এটি বাংলাদেশের দহগ্রাম আঙ্গুরপোতা এলাকার মানুষের যাতায়াতের প্রাণরেখা। ইতিহাসের অদ্ভুত ভাগ বাটোয়ারার এই অঞ্চলের মানুষের জীবন বহুদিন ধরে সীমান্তের জটিলতার মধ্যে আটকে ছিল। 3 বিঘা করিডোর সেই আটকে থাকা জীবনকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। এখানে একটি বাঁশের খুঁটিও তাই শুধু বাঁশের খুঁটি নয়, এখানে একটি বেড়ার চেষ্টাও শুধু নির্মাণ কাজ নয়। সীমান্তের শূন্যরেখার পাশে কোনো স্থাপনা মানে নিরাপত্তা, চলাচল, অধিকার, সার্বভৌমত্ব সবকিছুর প্রশ্ন একসঙ্গে উঠে আসে। সীমান্তে যারা বসবাস করতে জানে, মানচিত্রের রেখা বইয়ের পাতায় যত সোজা, বাস্তবে তত সোজা নয়। কোথাও জমি, কোথাও বাড়ি, কোথাও পথ, কোথাও বাজার, কোথাও মানুষের স্মৃতি, সব একে অন্যের সঙ্গে মিশে থাকে। সেখানে হঠাৎ এক পক্ষ যদি শূন্যরেখার কাছে খুঁটি বসাতে আসে, ভাটির ঘরে তার প্রতিধ্বনি পড়ে। বিজিবির বাধা তাই শুধু একটি টহল দলের তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল সীমান্তের মানুষের চলাচল, নিরাপত্তা এবং বাংলাদেশের ভূখণ্ডগত মর্যাদার প্রশ্নে একটি স্পষ্ট অবস্থান। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের একতরফা আচরণ নিয়ে অভিযোগ নতুন নয়। কখনো কাটাতার, কখনো গুলি, কখনো পুশ ইন, কখনো শূন্যরেখার কাছে স্থাপনা। এসব ঘটনা বারবার সীমান্তে উত্তেজনা তৈরি করেছে। দহগ্রাম সীমান্তে এর আগেও বিএসএফের বেড়া ও সীমান্ত সংক্রান্ত তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা গেছে। জানুয়ারিতেও ডেইলি স্টারের প্রতিবেদনে দহগ্রাম সীমান্তে বিএসএফের কাটাতার সম্পর্কিত কার্যক্রম নিয়ে স্থানীয় উদ্বেগ ও বিজিবির শান্ত থাকার আহ্বানের কথা আসে। দীর্ঘ সময় ধরে সীমান্তের মানুষ একটি দৃশ্য দেখে এসেছে। বিএসএফ আসে, চাপ তৈরি করে, উত্তেজনা বাড়ে, তারপর পতাকা, বৈঠক, প্রতিবাদ, আশ্বাস। কিন্তু এবার দহগ্রাম সীমান্তে বিজিবির অবস্থান অনেক বেশি দৃঢ় ছিল। তারা সময় নষ্ট করেনি, আপত্তি জানিয়েছে, সরাসরি কাজ বন্ধ করতে বলেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এই দৃঢ়তার রাজনৈতিক ও মানসিক তাৎপর্য আছে, কারণ সীমান্তে শুধু বন্দুক নয়, মনস্তত্ত্বও কাজ করে। যে পক্ষ বুঝে যে অন্য পক্ষ সবসময় নরম থাকবে, সে আরও এগোতে যায়। আর যে পক্ষ একবার স্পষ্ট জানিয়ে দেয় এখানে নিয়ম ভাঙা যাবে না, তার সঙ্গে আচরণ করার আগে প্রতিপক্ষকে হিসাব করতে হয়। দহগ্রামের ঘটনাটি সেই হিসাব নতুন করে লিখেছে। সীমান্তের মানুষ রাষ্ট্রকে দেখে আলাদাভাবে। ঢাকার মানুষের কাছে রাষ্ট্র মানে সচিবালয়, সংসদ, মন্ত্রণালয়, টেলিভিশনের খবর। সীমান্তের মানুষের কাছে রাষ্ট্র মানে রাতের টহল, বিওপির আলো, গুলির শব্দ, কে পাশে দাঁড়াবে, আর কাঁটাতারের কাছে ঝামেলা হলে কে এগিয়ে গিয়ে বলবে এখানে থামুন। দহগ্রামের মানুষ সেই সন্ধ্যায় খুব কাছ থেকে দেখলো বিজিবি দাঁড়িয়েছে, খুঁটি স্থাপনের চেষ্টা হয়েছে বন্ধ। উত্তেজনা তৈরি হলেও সীমান্তের নিয়ন্ত্রণ পুরোপুরি হারায়নি। এই দৃশ্য মানুষের ভেতরে আস্থা তৈরি করে। যে কৃষক সীমান্তের পাশে জমি চাষ করেন তিনি আন্তর্জাতিক আইন বোঝেন না, যে মাতার ছেলেকে করিডোর দিয়ে পাঠান তিনি কূটনৈতিক প্রোটোকল বোঝেন না, কিন্তু তিনি বুঝতে পারেন আমাদের দেশের পোশাক পরা মানুষটি কি আমার পাশে দাঁড়ালো। সেদিন বিজিবি দাঁড়িয়েছে, এই অনুভূতিটাই সীমান্তের মানুষের কাছে বড়। রাষ্ট্রের শক্তি শুধু রাজনীতিতে তৈরি হয় না, রাষ্ট্রের শক্তি তৈরি হয় দহগ্রামের ধুলো মাটিতে, 3 বিঘা করিডোরের টানটান বাতাসে, সীমান্তের মানুষের বুকের ভরসায়। বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমাত্রিক। ইতিহাস আছে, মুক্তিযুদ্ধ আছে, বাণিজ্য আছে, নদী আছে, নিরাপত্তা আছে, কিন্তু সেই সম্পর্কের ভেতরে অসমতার ছায়াও আছে। বড় প্রতিবেশী হিসেবে ভারত অনেক সময় সীমান্তে এমন আচরণ করে যা বাংলাদেশের জনমনে অস্বস্তি ও ক্ষোভ তৈরি করে। দহগ্রামের ঘটনা সেই অস্বস্তির আরেকটি দৃশ্য। তবে এবার পার্থক্য হলো মাঠে বাংলাদেশের প্রতিক্রিয়া দ্রুত ও দৃঢ় ছিল। কাজ বন্ধ হয়েছে, বিএসএফ পিছু হটেছে, এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে স্থানীয় প্রতিবেদন জানিয়েছে। এটি দিল্লির জন্য ছোট বার্তা নয়, বার্তাটি হলো সীমান্তে একতরফা সিদ্ধান্ত নিলে বাংলাদেশ এখন তা মেনে নেবে না। কূটনীতি চলবে, বৈঠক চলবে, পতাকা বৈঠকও হবে, কিন্তু মাঠে যদি কেউ শূন্যরেখার নিয়ম ভাঙতে আসে সেখানে মাঠের জবাবও থাকবে। বাংলাদেশ যুদ্ধ চায় না, কিন্তু বাংলাদেশ তার সীমান্তের মর্যাদাও ছাড়তে চায় না। শান্তি থাকবে, কিন্তু সেই শান্তির শর্ত হবে সম্মান।
দহগ্রামের উত্তেজনার একই দিনে রাতের সীমান্তেও আরেক ধরনের চ্যালেঞ্জের কথা উঠে এসেছে। পাটগ্রাম ও কোচলিবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারি অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির চ্যালেঞ্জ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলির বর্ণনা স্থানীয়ভাবে ছড়িয়েছে। আপনার দেওয়া বিবরণে রাত 2:20 দিকে কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করা এবং ফাঁকা গুলি ছোড়ার কথা এসেছে। সীমান্তের রাত সবসময় গভীর, সেখানে অন্ধকারও যেন রাজনীতি বোঝে। চোরাকারবারি, অনুপ্রবেশ, বেড়া, গরু, বাঁধক, মানুষ সবকিছু মিশে থাকে এক ঝুঁকিপূর্ণ বাস্তবতায়। বিজিবির জন্য এই রাতের কাজ সহজ নয়, কারণ প্রতিটি পদক্ষেপে হিসাব। বেশি নরম হলে অনুপ্রবেশ বাড়ে, বেশি উত্তেজনা হলে সংঘর্ষের ঝুঁকি বাড়ে। তাই সীমান্ত পাহারা শুধু সাহস নয়, এটি ধৈর্য, শৃঙ্খলা এবং ঠান্ডা মাথার কাজ। এই জায়গায় বিজিবির কঠোর অবস্থান প্রমাণ করে সীমান্তের ঘুম নেই। ঢাকার আলো নিভে গেলেও কাঁটাতারের কাছে দেশের চোখ খোলা। রাত নেমেছে দহগ্রামে। মে মাসের গরম কিছুটা কমেছে। দূরে কোথাও বজ্রপাতের আলো দেখা যায়। 3 বিঘা করিডোরের পাশে বাতাস থমথমে। দিনের উত্তেজনা মাটির ভেতরে ঢুকে আছে। যে বাঁশের খুঁটি দিয়ে একতরফা নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা করা হয়েছিল, সেগুলোর স্মৃতি এখন সীমান্তের ঘাসে পড়ে আছে। একটি বাড়ির উঠোনে একজন বৃদ্ধ চুপচাপ বসে আছেন। তিনি অনেক কিছু দেখেছেন, দেশভাগের গল্প শুনেছেন, ছিটমহলের কষ্ট দেখেছেন, করিডোরের অপেক্ষা দেখেছেন। তিনি জানেন সীমান্তের শান্তি কখনো স্থায়ী ধরে নেওয়া যায় না। দূরে বিজিবির পোস্টে আলো জ্বলছে। একজন জওয়ান দাঁড়িয়ে আছেন, তার চোখে ঘুম নেই, সামনে কাঁটাতার, ওপারে আরেকটা দেশ, মাঝখানে অদৃশ্য এক রেখা। সেই রেখার নাম সীমান্ত। কিন্তু এর ভেতরে আছে মানুষের ঘর, রাষ্ট্রের সম্মান আর একটি দেশের আত্মমর্যাদা। ঢাকায় হয়তো কাল ফ্লাইট খুলবে, দিল্লিতে হয়তো প্রতিবেদন যাবে, ফ্ল্যাগ মিটিং হবে, দুই পক্ষ কথা বলবে, কূটনৈতিক ভাষায় কথা বলা হবে, শান্তির সমন্বয় ও সৌহার্দ্যের। কিন্তু দহগ্রামের মানুষ সেদিন একটা দৃশ্য দেখে ফেলেছে। তারা দেখেছে সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশ বলেছে, এখানে থামুন। আর কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় এমন ছোট বাক্য থেকেই।